আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রোকন। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হয়েছে আমাদের ফিজিক্স বইয়ে ক্লাস 9 এবং 10 এর ফিজিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায়, যেটার নাম হলো কি গতি। এখন গতি কিন্তু আমাদের ফিজিক্স বইয়ের যতগুলো অধ্যায় আছে সবচেয়ে ছোট টাইটেল। টাইটেল যেহেতু ছোট কিন্তু পরিসর দেখা যাচ্ছে যে অনেক বড়। এখন এই গতি অধ্যায় আমাদের জীবনে এমন, আমাদের এই পড়াশোনার মাঝে আমাদের 9 10 এর বইয়ে এমন একটা অধ্যায়, প্রত্যেকটা বোর্ড পরীক্ষার সময় প্রত্যেকটা বোর্ডের মধ্যে এই গতি অধ্যায় থেকে সিকিউ, এমসিকিউ এবং শর্ট প্রশ্ন সবগুলো কিন্তু থাকে। এই জন্য আমাদের এই অধ্যায়টা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তার জন্য দ্বিতীয় অধ্যায়ের নাম যেহেতু গতি, এখন আমাদের সর্বপ্রথম আমাদের রিয়েলাইজ করতে হবে যে আমাদের জানতে হবে যে গতিটা আসলে কি। এখন গতি করতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো প্রসঙ্গ কাঠামো। যেটা কি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। এখন এই প্রসঙ্গ কাঠামোটা আসলে কি? এখন তোমরা একটু চিন্তা করো যে আমরা যত কিছু পৃথিবীতে যত কিছু বস্তু আমরা গতিশীল দেখি, এই গতিশীল বস্তুগুলোর মধ্যে আমরা কিভাবে জানি যে এই বস্তুটা গতিশীল? এটা জানার জন্য আমাদের অবশ্যই একটা স্থির বস্তুর দরকার। এই স্থির বস্তুটা হচ্ছে কি একটা প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ যার যে বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তু কতটা স্থিতিশীল বা গতিশীল এটা পরিমাপ করা যায়, তাকে প্রসঙ্গ কাঠামো বলে, এবং প্রসঙ্গ কাঠামো এইটাই। এখন মনে করো দুইটা বাস, এখন তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছো, তোমার পাশ দিয়ে একটা বাস চলে এসেছে। এখন তুমি যে দাঁড়ায় আছো তোমার সাপেক্ষে কিন্তু বাসটা গতিশীল। আবার যারা ট্রেনের মধ্যে যাতায়াত করে, মনে করো ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছ, এখন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় তোমাদের, এখন তোমরা মনে করো সামনাসামনি দুইজন বসে আছো, এখন ওইখানে একজন এইখানে। এখন ট্রেনের মধ্যে দুইজনের সামনাসামনি মুখোমুখি হয়ে কি বসে আছে, এর সাপেক্ষে এই স্থিতিশীল, আবার এর সাপেক্ষে এই এই ব্যক্তিটা স্থিতিশীল। এখন দুইজন দুইজনকার সাপেক্ষে কি স্থিতিশীল, কারণ ট্রেন চলতেছে, মানুষ তো আর চলতেছে না। এখন তোমরা যখন বাইরে দেখবা যে মনে হচ্ছে পরিবেশটা কি পিছনের দিকে যাচ্ছে, কারণ যখন এটা পরিবেশটা তোমাদের পিছনের দিকে যাবে তখনই কি মনে হবে যে তোমরা স্থির আসতো। এখন পরিবেশ যেটা আছে বাইরে, যে পরিবেশটা সেইটা বাইরে, সেইটা পিছনের দিকে যাচ্ছে। এখন আবার বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা কি হবে? তারা যেহেতু দাঁড়ায় আছে, তখন কি পরিবেশটা স্থির। এখন তখন পরিবেশের সাপেক্ষে কি তোমরা গতিশীল বা ট্রেনটা গতিশীল। এই গতিশীল কোনো বস্তু কতটা গতিশীল বা স্থিতিশীল এইটা পরিমাপ করার জন্য আমাদের প্রসঙ্গ কাঠামো লাগে। এটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন প্রসঙ্গ কাঠামো যেহেতু গেল, এখন আমাদের এখানে জানতে হবে গতি অধ্যায়ের আমরা এই যে 6টা টপিক আছে, বেসিক যেগুলো ধারণা। সর্বপ্রথম আমাদের যে কোনো অধ্যায় যখনই পড়বা, পড়ার আগে তোমাদের সর্বপ্রথম ওই যতটুকু পড়বা অতটুকুর মধ্যে বই খুলে আগে যতটুকু পড়বা অতটুকু কি রিডিং করবা, একটু রিডিং করে ভালোভাবে বোঝার চেষ্টা করবা। এখন দেখো, আমাদের পড়তে হবে এই বেসিক ধারণার জন্য আমাদের এই 6টা টপিক আপাতত পড়তে হবে। একটা হলো স্থিতি ও গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, দূরত্ব সরণ, দ্রুতিবেগ, ত্বরণ এবং মন্দন। এখন স্থিতি ও গতি। এখন স্থিতি কি? যেহেতু আমরা জানি যে প্রসঙ্গ কাঠামোটা কি, একটা কোনো একটা বস্তু যার সাপেক্ষে কোনো বস্তু স্থির না গতিশীল সেটা আমরা নির্ণয় করতে পারি। এখন এখানে আছে স্থিতি এবং গতি। এখন যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থার একক সময়ে অবস্থার পরিবর্তন না হয় সেটা কি স্থিতি। এখন স্থিতি কি? এখন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একটা বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তু অবস্থার পরিবর্তন যদি না হয় সেটা কি, সেটা হলো স্থিতি। আর একটা বস্তু যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অবস্থার পরিবর্তন হয় সেটা কি, সেটা হলো গতি। এখন স্থিতি কি? স্থিতি হলো আমাদের যে অবস্থার পরিবর্তন হবে না। এখন অবস্থার পরিবর্তন হবে না এটা আমরা কিভাবে জানবো, কিসের কিসের সাহায্যে জানবো, সেটা হয় প্রসঙ্গ কাঠামোর সাহায্যে জানবো। এখন গতি, এখন গতি কোনো বস্তু কতটুকু গতিশীল সেটা আমরা জানার জন্য আমাদের কি লাগবে? প্রসঙ্গ কাঠামো লাগবে। এই প্রসঙ্গ কাঠামো যদি না থাকতো আমরা কিন্তু চিন্তা ভাবনা করতে পারতাম না যে কোন বস্তু কতটা গতিশীল। তাহলে স্থিতি অবস্থার পরিবর্তন হবে না, আর গতি অবস্থার পরিবর্তন হবে। এখন মনে করো তোমার রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বাস যাচ্ছে, তুমি একটা বাসের মধ্যে বসে আছো, তোমার আরেক সাইডে সেম বেগে, মানে একই সময় একই বেগে আরেকটা বাস যাচ্ছে। এখন দুইটা বাস যেহেতু একসাথে যাচ্ছে, এখন এই বাসের সাপেক্ষে কিন্তু এই বাসটা কি স্থির, আবার এই বাসের সাপেক্ষে এই বাসটা স্থির। আবার বাইরে যারা দেখতেছে তারা কি দেখতেছে, দুইটা বাসে গতিশীল। কারণ কি, তুমি বাসের মধ্যে বসে আছো, বাস যাচ্ছে, তুমি তো যাচ্ছ না। এখন তোমার সামনে আরো একটা বাস যাচ্ছে, এখন তুমি যেহেতু ওখানে স্থির অবস্থায় আছো বাসের মধ্যে, এখন তোমার সাথে যদি আরেকটা বাস একই বেগে যায় তাহলে তোমার সাপেক্ষে ওই বাসটা স্থির, আবার ওই বাসটার সাপেক্ষে কি তুমি স্থির। কিন্তু বাইরে যারা দাঁড়ায় আছে
তাদের কাছে তো পরিবেশটা স্থির, আবার অনেক বস্তু আছে যেগুলো স্থির। এগুলোর সাপেক্ষে জানা যায় যে কোন বস্তু কতটা গতিশীল। এখন এর জন্য তারা কি, বাইরের যারা লোক আছে বা দেখতেছে, তারা জানে যে অবশ্যই বাস দুইটা গতিশীল, কিন্তু তোমরা কি জানছো, দুইটা বাস একে অপরের সাপেক্ষে স্থিতিশীল। এখন দেখো, এখন বিভিন্ন প্রকার গতি। এখন এখানে দেখো আমরা গতি লিখছি 5 প্রকার। একটা হলো রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি। এখন যেহেতু এখানে আছে রৈখিক গতি, রৈখিক গতিটা কি? এখন তোমরা বাসে চলছো, গাড়িতে চলছো, অথবা অনেকেই মোটরসাইকেল চালাইছো। এখন সোজা রাস্তায় যদি একটা গাড়ি চলে, সেটা কি? রৈখিক গতি। তারপর আছে ঘূর্ণন গতি। দ্যাটস ওয়াই এটা বলা যায় যে আমাদের পৃথিবীর গতি, যেমন আমাদের সূর্যকে কেন্দ্র করে পৃথিবী চারদিকে ঘুরে, এটা একটা ঘূর্ণন গতি। আবার আমাদের যে ফ্যান ঘুরে, ফ্যানও কি এক প্রকার ঘূর্ণন গতি। তারপর চলন গতি। এখন চলন গতি কি? মনে করো আমি যদি এইখান থেকে এই জায়গার মধ্যে যাই, এখান থেকে এই জায়গার মধ্যে হেঁটে যাই, এটা একটা চলন গতি। এইটা একটা চলন গতি। এখন চলন গতির সময় একটা শর্ত থাকবে, একটা বস্তুর মধ্যে যতগুলো বস্তুকণা থাকবে সব বস্তুকণা একই সময় একই দিকে যাওয়া লাগবে, সেটা হলো চলন গতি। তারপরে আছে পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি। এখন পর্যায়বৃত্ত গতিটা কি? পর্যায়বৃত্ত গতি হলো যে গতিটা বারবার হয়, যেমন ঘড়ির কাঁটার গতি বারবার হয়, আবার ফ্যান বারবার ঘোরে, বারবার গতি হয়, সেটাই কি? পর্যায়বৃত্ত গতি। তাহলে এখানে আছে স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতিটা আসলে কি? এখন স্পন্দন গতি হচ্ছে এমন একটা গতি। এখন তোমরা হয়তো অনেকেই দোলনা দেখছো, ছোটবেলায় দোলনার মধ্যে অনেকেই চড়ছো। এখন দোলনা মনে করে এই সোজার মধ্যে আছে। এখন দোলনাটা এইখানে একটা বাচ্চা বসে আছে, অথবা বাচ্চা ছাড়া, মনে করো এখানে একটা বাচ্চা বসে আছে। এইখান থেকে টেনে যদি এইখানে আনা হয়, এখানে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এইখান থেকে এইখানে যেতে যদি 5 সেকেন্ড সময় লাগে, মনে করো এইখান থেকে এইখানে যেতে 10 সেকেন্ড সময় লাগছে, তাহলে এটা কি? সম্পূর্ণ একটা পর্যায়কাল। একটা পর্যায়কাল সম্পূর্ণ করার সময় ওই পর্যায়ের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যদি থাকে, সেটাই কি? সেটাই হচ্ছে স্পন্দন গতি। যেমন দোলনা যদি এইখানে থাকে, মনে করো এটা একটা দোলনা বা সরল দোলক, এই বস্তুটা যদি টেনে এইখানে আনা হয়, এইখান থেকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আবার বস্তুটা এইখানে যাবে। এখন সম্পূর্ণ পথটা যদি অতিক্রম করতে 10 সেকেন্ড সময় লাগে, তাহলে একদিকে কি 5 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড। তাহলে এটা কি? সম্পূর্ণটা কি? একটা পর্যায়কাল। এই সম্পূর্ণ পর্যায়কাল, একটা পর্যায়, এটা কি? সম্পূর্ণ একটা পর্যায়। এই একটা পর্যায় সম্পূর্ণ করার সময় অর্ধেক সময়, 10 সেকেন্ড আর অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় অপর দিকে, মানে বিপরীত দিকে যদি থাকে, সেটাই কি? সেটা হলো আমাদের স্পন্দন গতি। তাহলে আমাদের যে গতি আছে, রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি, এই গতি কয়টা আমাদের তোমার বইয়ের মধ্যে যেসব উদাহরণ আছে, এইসব উদাহরণের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। ওইখানে শুধু উদাহরণগুলো মনে রাখবা। আর এই গতিগুলা কি, কিরকম ভাবে গতিগুলো সম্পূর্ণ হয়, এগুলো শুধু মনে রাখবা। এখন আমাদের, এখন চলো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তাহলে আমরা অনেকেই আগেই জানি যে স্কেলার রাশি কাকে বলে। যেসব রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, নির্দিষ্ট কোনো দিকের প্রয়োজন হয় না, সেসব কি? স্কেলার রাশি। আর ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। কারণ স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য যেহেতু শুধু মানের প্রয়োজন হয়, যদি আমরা ভর চিন্তা করি, মনে করো 5 কেজি, একটা বস্তুর ভর আছে 5 কেজি। এখন ভর যদি 5 কেজি হয়, ভর যদি 5 কেজি হয়, তাহলে একটা বস্তুর ভর 5 কেজি। এখন ভর যেহেতু 5 কেজি, এখন 5 কেজির কি কোনো নির্দিষ্ট দিক আছে? দিক যেহেতু নেই, সেটা কি? এই জন্য এটা কি? স্কেলার রাশি। এই জন্য এটা স্কেলার রাশি। এখন যদি তাপমাত্রা বলি, তাহলে তাপমাত্রা কি রাশি? তাপমাত্রা একটা মান আছে, যে এত ডিগ্রি সেলসিয়াস বা এত ডিগ্রি ফারেনহাইট, এরকম একটা মান থাকে। এখন এগুলো প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন হয়, যার কারণে তাপমাত্রা কি? স্কেলার রাশি। স্কেলার রাশি। এখন যদি সময়ের কথা চিন্তা করি, সময় কি রাশি? এখন সময়কে প্রকাশ করার জন্য কি কোনো দিকের প্রয়োজন হয়? অবশ্যই না। এখন আমরা যদি বলি সময়কে প্রকাশ করার জন্য শুধু একটা সময়ের মান থাকে, যে 10টা বা 10টা 30, এরকম একটা মান থাকে, কিন্তু দিক থাকে না, নির্দিষ্ট কোনো দিক থাকে না। তাহলে সময় কি রাশি? স্কেলার রাশি। তাহলে সময় যেহেতু স্কেলার রাশি, আমরা স্কেলার রাশি বুঝছি। এখন কি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলে? যেসব রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক
উভয়ের প্রয়োজন হয় সেগুলো কি ভেক্টর রাশি। তাহলে মান এবং দিক যদি উভয়ের পরিবর্তন হয়, যদি ভেক্টর রাশি, তাহলে মনে করো বেগ। বেগ কি রাশি? এখন বেগ মনে করো একটা গাড়ি এত বেগে চলছে, মনে করো 10 ms ইনভার্স 10 মিটার/সেকেন্ডে একটা গাড়ি চলছে। এখন গাড়ি যেহেতু এত বেগে চলছে, তাহলে একটা নির্দিষ্ট দিকে ছুটছে, যে একটা গন্তব্যস্থান আছে নির্দিষ্ট। এখন যেহেতু এটার একটা মান আছে, মনে করো 10 যদি মান ধরি আমরা, ms ইনভার্স 1, আর যদি 10 ms ইনভার্স 1 বেগে ছুটছে, এখন একটা গাড়ি যেখানেই ছুটুক না কেন, যেই দিকে চলুক না কেন, তার একটা নির্দিষ্ট গন্তব্যস্থান থাকে। গন্তব্যস্থান তো নির্দিষ্ট একটা দিকে হয়, তাহলে মান আছে এবং কি দিকও আছে, দুইটাই আছে। দুইটা যদি থাকে তাহলে কি, এখন আমরা জানি কি যেসব রাশির মান এবং দিক থাকে সেটা কি ভেক্টর রাশি। তাহলে এখন বেগের যেহেতু মান আছে এবং দিক আছে, তাহলে কি বেগ একটা ভেক্টর রাশি। এখন 4 নম্বর যেহেতু দূরত্ব এবং সরণ। এখন দূরত্ব সরণ। এখন দূরত্ব এবং সরণ এটা বোঝার জন্য এখানে মনে করো এ একটা বস্তু, এখানে কি বি একটা বস্তু। এখন তোমরা একটু চিন্তা ভাবনা করো তো, এ থেকে বি তে কত ভাবে যাওয়া যায়? এ থেকে বি তে কিন্তু অনেক ভাবেই যাওয়া যায়। এখন আমরা যদি এইভাবে যাই, এইভাবেও এ থেকে বি তে যাওয়া যায়, আবার এইভাবেও এ থেকে বি তে যাওয়া যায়, আবার এইভাবেও এ থেকে বি তে যাওয়া যায়। এখন এইটা যদি কত মিটার হয়, 20 মিটার যদি হয়, এইটা যদি 15 মিটার হয়, এটা যদি 12 মিটার হয়, তাহলে এই 20, 15, 12, 20, 15, 12 এই সবগুলো কি একটা দূরত্ব, সবগুলোই দূরত্ব। এখন যদি এই নির্দিষ্ট একটা বিন্দু, একটা এ থেকে একটা নির্দিষ্ট দিকে একটা বস্তু থেকে আরেকটা দিকে যায়, এখানে যদি 8 মিটার পথ অতিক্রম করে, তাহলে এইটাই হবে সরণ। এখন এইটাই হবে সরণ। এখন সরণ কিভাবে হলো? তাহলে একটা বিন্দু থেকে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় যে ক্ষুদ্রতম যে অতিক্রান্ত দূরত্বটা, সেটাই কি সরণ। তাহলে দূরত্বটা কি, যেহেতু সরণ আমার সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, একক সময় ক্ষুদ্রতম দূরত্ব, সেটা কি সরণ। তাহলে দূরত্বটা কি, এক জায়গা থেকে একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যে কোনো দিকে, যে কোনো দিকে অতিক্রান্ত, যে কোনো দিকে যদি যাওয়া আসা করে, সেটাই কি, সেটা হলো দূরত্ব। তাহলে দূরত্বকে আমরা যে দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, দূরত্বের একক হলো মিটার, সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, এই সরণের এককও মিটার। তারপরে দেখো আমরা আসি 5 নম্বর, দ্রুতি এবং বেগ। দ্রুতি, বেগ। এখন দ্রুতিটা কি, একক সময়ে কোনো একটা বস্তু একক সময়ে যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্বই হলো কি দ্রুতি। এখন দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এর যদি আমরা সূত্র হিসেবে বসাই ডি ভাগ টি, একক সময় যে কোনো দূরত্ব। এখন এখানে দূরত্ব কি, যে কোনো দিকে, ডি কি দূরত্ব। এখন দ্রুতি কাকে বলে, একক সময়ে যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্ব। যেহেতু দূরত্বের কথা হয়েছে, যে কোনো দিকে আমরা জানি দূরত্ব, আর নির্দিষ্ট দিকে হলে সরণ। তাহলে বেগ কি, বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে বেগে যদি আমরা সূত্র দ্বারা প্রকাশ করি সেটা হয় এস বাই টি। এখন বেগ হলো একক সময় নির্দিষ্ট দিকে, সরণ যেহেতু এ থেকে বি তে আসছে একটা নির্দিষ্ট দিকে, এখন বেগ কাকে বলে, একক সময় নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা নির্দিষ্ট দিকে আসছে, যদি 8 মিটার সরণ হয়, তাহলে এস সরণ, তাহলে এটা কি নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা কি সরণ, এস হলো সরণ। সরণের কি একটা নির্দিষ্ট দিক আছে, আবার মান আছে। এখন দূরত্বর কি নির্দিষ্ট কোনো দিক নাই, কিন্তু মান আছে। তাহলে বেগ কি রাশি? বেগ হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি। এখন দ্রুতি কি রাশি? স্কেলার রাশি। এখন কি দ্রুতি তোমার হলো স্কেলার রাশি এবং বেগ কি ভেক্টর রাশি। এখন দ্রুতি স্কেলার রাশি কেন হইলো? আমরা জানি দূরত্ব একক সময় একটা যে কোনো দিকে, এখন যে কোনো দিকে দূরত্ব অতিক্রম যদি করে, এখন যে কোনো দিক, এখন নির্দিষ্ট কোনো স্পেসিফিক ভাবে কোনো নির্দিষ্ট কোনো দিক নেই, যার কারণে শুধু মান আছে কিন্তু নির্দিষ্ট কোনো দিক নেই। নির্দিষ্ট দিক না থাকলে আমরা জানি স্কেলার রাশি এবং বেগ। বেগ কাকে বলে, একক সময়ে কোনো বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। তাহলে বেগ যদি ওইটাকে বলে, তাহলে বেগ কি দ্বারা প্রকাশ করা হয়, এস বাই টি, একক সময় নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিককে
নির্দিষ্ট দিক কাকে প্রকাশ করা হয়? সরণকে। সরণ যদি নির্দিষ্ট দিক হয়, তাহলে এস যদি সরণ হয়, তাহলে এটা যদি নির্দিষ্ট দিক, এখন সরণের নির্দিষ্ট একটা মান আছে, আবার নির্দিষ্ট কোনো দিক আছে, তাহলে দিক এবং মান যদি দুইটা থাকে তাহলে সরণ কি? ভেক্টর রাশি। তাহলে সরণ যদি ভেক্টর রাশি হয় তাহলে বেগও ভেক্টর রাশি। এখন দ্রুতি হলো স্কেলার রাশি। তাহলে এবং বেগ এবং দ্রুতি কি আমার দুইটাই শেষ। এখন আছে ত্বরণ এবং মন্দন। ত্বরণ, ত্বরণ হলো এসিলারেশন এবং মন্দন, মন্দন হলো রিটার্ডেশন। এখন ত্বরণকে যদি আমরা প্রকাশ করি, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, মন্দনকেও এ দ্বারা প্রকাশ করা হয়। এখন ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বেগের পরিবর্তন হলে তাকে ত্বরণ বলে, আর সময়ের সাথে যদি বেগ কমে তাহলে কি সেটা হলো মন্দন। তাহলে এখানে ত্বরণ আছে, ত্বরণ যদি আমরা লিখি তাহলে সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয় তাহলে সেটা কি? সেটা হলো ত্বরণ। এখন সময়ের সাথে বেগ, আমরা জানি বেগ দুই রকমের হয়, একটা হলো আদি বেগ এবং একটা কি শেষ বেগ। একটা আদি বেগ আর একটা শেষ বেগ। তাহলে ভি মাইনাস ইউ বাই সমান এটাও ভি মাইনাস ইউ বাই টি। এখন এইটার যখন উত্তরটা বের হবে সেটা প্লাস বের হবে, আর মন্দনে যেটা বের হবে সেটা মাইনাস বের হবে। এখন তাহলে মন্দন কাকে বলে? সময়ের সাথে যদি বেগ কমতে থাকে সেটা কি? মন্দন। এবং ত্বরণ, সময়ের সাথে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে সেটা কি? ত্বরণ। বেগের পরিবর্তন হলে সেটা ত্বরণ। বৃদ্ধি পাওয়া পরিবর্তন হওয়া দুইটা কিন্তু একই জিনিস। এখন তোমার যদি লেখো যে সময়ের সাথে বেগ, বস্তুর বেগের পরিবর্তন হলে তাকে ত্বরণ বলে, এটাও হবে। আবার সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সেটাও হবে। এখন তোমাদের ইচ্ছা। তাহলে এখন দেখো, এখানে যেহেতু এইটা আছে, ত্বরণ আছে এবং মন্দন আছে, এখন ত্বরণের সময় প্লাস হবে এবং মন্দনের সময় মাইনাস হবে। এটার কারণ কি? কারণ হলো ত্বরণের সময় এই যে শেষ শেষ বেগটা আছে, শেষ বেগটা বড় হয়, আর মন্দনের সময় আদি বেগটা বড় হয়। আমরা জানি ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা যদি মাইনাস, বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা যদি মাইনাস করি তাহলে অ্যান্সার কি? আমাদের প্লাস আসে। এবং ছোট সংখ্যা থেকে যখনই বড় সংখ্যা মাইনাস করব তখনই কি? আমাদের মাইনাস আসে, কারণ হলো এর সামনে কি? মাইনাস চিহ্ন থাকে। তাহলে ত্বরণ এবং মন্দন আমাদের দুইটাই ক্লিয়ার। তবে এইখানে দেখো একটা জিনিস, বেগ আছে, বেগকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা সমবেগ আর একটা কি? অসমবেগ। এবং সমবেগটা কি? মনে করো এইখানে একটা বস্তু আছে, এইখানে বস্তু আছে, বস্তুটা এইখান থেকে এইখানে আসতে লাগছে 10 সেকেন্ড, আবার এইখান থেকে এইখানে আসতে লাগছে 10 সেকেন্ড। এখন এইখান থেকে এইখানে আসতে যদি 10 সেকেন্ড লাগে, এইখান থেকে এইখানে আসতে যদি আবার 10 সেকেন্ড লাগে, তাহলে সময় যেহেতু এক আছে, এখন এইখানে যদি এইখান থেকে এইখানে আসতে বেগ যদি 2 ms ইনভার্স 1 লাগে, এই 2 ms 1 বেগ এইখানেও থাকা লাগবে, এইখানেও থাকা লাগবে। এইখানে যদি 2 ms ইনভার্স 1 থাকে তাহলে কি এইটাও, এইটা এবং এইটা, তাহলে এই বস্তুটা যদি এইখান থেকে এইখানে আসে 10 সেকেন্ড, এইখান থেকে এইখানে আসতে 10 সেকেন্ড, এইখান থেকে এইখানে আসতে 10 সেকেন্ড যদি সময় লাগে, বেগ কিন্তু দেখো একই আছে। এখন বেগ কি একইভাবে বৃদ্ধি পাচ্ছে, এইখান থেকে এইখানে আসতে 2 বৃদ্ধি পাইছে, আবার এইখান থেকে এইখানে আসতে কত? 2 বৃদ্ধি পাচ্ছে। এখন সময়ের সাথে যদি বেগটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় বা বাড়ে সেটা কি? সমবেগ। আর অসমবেগ, এইখান থেকে একটা বস্তু এইখানে আসে, এইখান থেকে এইখানে আসতে যদি 2 বৃদ্ধি পায়, আবার এইখান থেকে এইখানে আসতে যদি 5 বৃদ্ধি পায়, আবার এইখান থেকে এইখানে আসতে যদি 3 যদি কমে, যদি 2 কমে, এইরকম হয়, এটা কি? অসমবেগ। এটা কি? অসমবেগ। এটা কি? সমবেগ। তাহলে অসমবেগ, এখন গ্রাফ যদি আমরা আট করি, গ্রাফ আট করলে দেখা যায় সমবেগের গ্রাফ এইরকম হয়। এখন এইখানে যদি টি হয়, এখানে যদি এস হয়, তাহলে সমবেগের গ্রাফ। সময় যত বাড়বে, সরণ যত বাড়বে, বেগ তত বাড়বে। এখন সময়ের সাথে বেগটা বৃদ্ধি পায়। আবার অসম বেগের সময়, অসম বেগের লেখচিত্র যদি অঙ্কন করি, এইভাবে আবার কমে বাড়ে, কমে বাড়ে, যে কোনো একটা এইভাবে দিলে এটা কি হয়? এটা সমবেগ। এটা কি? অসমবেগ। তাহলে এখন আমাদের সমবেগ এবং অসমবেগ ক্লিয়ার। এখন দেখো আমরা দূরত্বের একক বের করছি কি? মিটার। সরণের একক মিটার। তাহলে আমাদের দ্রুতের একক কি এবং বেগের একক কি সেটা বের করা লাগবে। এবং ত্বরণ এবং মন্দন দুইটার একক আমার বের করা লাগবে। তবে এখানে একটা মজার বিষয় আছে, দ্রুতির বেগ এবং বেগ, দ্রুতির একক এবং বেগের একক একই, ত্বরণের একক এবং মন্দনের একক দুইটাই একই। এখন কি হবে একই? এখন একটু চিন্তা করো, এইখানে একটু চিন্তা করো, এখানে ডি আছে, ডি তে কি হয়? দূরত্ব হয়। এখন দূরত্বের একক কি? মিটার। মিটার।
এখন এখানে কি আছে, টি তে সময়, এখন সময়ের একক কি বলি না সেকেন্ড, সময়ের একক কি সেকেন্ড। এখন এইটা যদি একটু মডিফাই করি, কনভার্ট একটু মডিফাই করি, তাহলে কি এম এস ইনভার্স 1 অথবা এম এস মিটার পার সেকেন্ড। এখন এই ইনভার্স 1টা কিভাবে আসলো, এটা হলো সূচকের নিয়মে আসে। এখন মনে করো 1 ভাগ এখানে এস আছে, এখানে যদি ভাগটা তুলে দেই, তুলে দেওয়ার পর এখানে এস ইনভার্স 1 হয়, ভাগের পর মাইনাস হয়, যার কারণে এখানে এস ইনভার্স 1 হচ্ছে। এখন এইখানে যদি দূরত্বের একক এম, সময়ের একক সেকেন্ড, যদি এককটা মিটার পার এম এস ইনভার্স 1 অথবা মিটার পার সেকেন্ড হয় এইটার দ্রুতির একক, তাহলে এখন বেগের একক কি হবে, সরণ, সরণের একক কি মিটার, টি তে সময়, সময়ের একক কি সেকেন্ড। তাহলে এটা যদি লিখি, এইটাও এম এস ইনভার্স 1 হয় অথবা এম মিটার পার সেকেন্ড। তাহলে এখন কি আমাদের দ্রুতি এবং বেগ দুইটারে একক বের করছি। একক বের করার পর এখন আমাদের একক বাকি আছে কি ত্বরণ। এখন ত্বরণের একক কি হয় আমরা কিভাবে বুঝবো, এখন এইখানে দেখো ত্বরণ যেহেতু এটা সূত্র লিখছে, সূত্র থেকে আমরা একক বের করি। এখন ভি মাইনাস ইউ, ভি কি শেষ বেগ, ইউ হলো আদি বেগ, ভি হলো শেষ বেগ, ইউ হলো আদি বেগ। এখন ভি যদি শেষ বেগ হয়, ইউ যদি আদি বেগ হয়, তাহলে এটা কি বেগের পরিবর্তন, বেগের যদি পরিবর্তন হয় তাহলে ওটা কি থাকে বেগেই থাকে। তাহলে বেগ, তাহলে এখানে বেগ, তাহলে বেগের পরিবর্তন হয় সেটা কি হয় ভি হয়, ভি মাইনাস ইউ, এটা সমান সমান কি হয় ভি হয়। এখন এইটার যদি বেগের পরিবর্তন হয় তাহলে এটা কি বেগ, এখানে বেগ ছাড়া অন্য কিছু নেই, তাহলে এটা কি সম্পূর্ণ একটা বেগ। এখন এটা যদি বেগ হয়, আমরা বেগের একক কি পাইছি, এম এস ইনভার্স 1 অথবা মিটার পার সেকেন্ড, তাহলে এম এস ইনভার্স 1 বেগের একক। তাহলে এইটা দেখো একটু ভালোভাবে মাথার মধ্যে চিন্তা করো, এটা কিন্তু বেগের পরিবর্তন, এটা হলো শেষ বেগ, এটা হলো আদি বেগ। এখন বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনে করার সময় যে অ্যান্সারটা আসে সেটা কি ত্বরণে আসে মন্দনে আসে, অবশ্যই না, সেটা বেগেই আসে, বেগের পরিবর্তন বেগেই হয়। বেগের পরিবর্তন যেহেতু বেগে হয়, তাহলে এখন এইখানে আমরা বেগের একক কি পাইছি, এম এস ইনভার্স 1, এম এস ইনভার্স 1 দিছি। এখন নিচের মধ্যে টি আছে, টি এর একক কি, টি এর একক সেকেন্ড। তাহলে এটা যদি একটু মডিফাই করি, এম এক্স, এখানে -1 আছে, -1, আবার এস যখন উপরে যাবে তখন আরেকটা -1 হবে। তাহলে এটা এম এস, মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 2 -2 হয়। তাহলে কি হয়, এটা কি ত্বরণের একক কত, এম এস ইনভার্স 2। এখন মন্দনের একক কি, সেম টু সেম একইভাবে, এখানে ভি মাইনাস ইউ বেগের পরিবর্তন, তাহলে এটা বেগ, বেগের একক এম এস ইনভার্স 1, এম এস ইনভার্স 1। এখন টি এখানে আছে, টি এর একক কি সময়, সময়ের একক, টি এর একক সেকেন্ড, টি হলো সময়, সময়ের একক সেকেন্ড। সেম টু সেম একইভাবে এম এস, এস যেহেতু আছে, এখন এই এসটা যখন উপরে যাবে তখন -1 আছে, 1 মাইনাস মাইনাস, তাহলে এম এস ইনভার্স 2। এখন এই জিনিসটা, এই জিনিসটা এক, আমি কিন্তু আগেই বলছিলাম দ্রুতি এবং বেগ দুইটার একক একই, ত্বরণ এবং মন্দন দুইটার এককও একই। এখন সবগুলো যেহেতু দুইটার একক একই, এখন আমাদের সবচেয়ে মনে রাখার বিষয় আছে দ্রুতির এই, এই জিনিসটা এককটা এইটা এবং এই এককটা। এখন ত্বরণের সূত্র এইটা, মন্দনের সূত্র এইটা, এবং ত্বরণ মন্দন দুইটা সূত্র একই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, ত্বরণের সময় সবসময় অ্যান্সারটা প্লাস বের হবে এবং মন্দনের সময় অ্যান্সারটা মাইনাস বের হবে। এখন প্লাস মাইনাস বের হওয়ার কারণ কি, কারণ আমি বলছি যে শেষ বেগ ত্বরণের সময় এই ভি যে শেষ বেগ আছে শেষ বেগটা বেশি হবে কিন্তু আদি বেগটা কম হবে, এবং মন্দনের সময় শেষ বেগটা কম হবে, আদি বেগটা বড় হবে, যার কারণে এটা মাইনাস বের হবে। তাহলে আমাদের এই অধ্যায়ের মধ্যে আমাদের বেসিক ধারণার জন্য স্থিতিগতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, দ্রুত সরণ, দ্রুতিবেগ, ত্বরণ এবং মন্দন, এই 6টা জিনিস আমাদের ভালোভাবে জানতে হবে। এবং এইখানে দেখো গতি আছে, বিভিন্ন প্রকার গতি আছে, এই যে 5টা গতি আছে, এই গতি সম্পর্কে আমাদের কি ভালোভাবে ধারণা নিতে হবে, তাহলে কি আমরা এই পড়াশোনার যে বেসিক ধারণাটা আছে সেটা পাবো। এখন দেখা যাচ্ছে যে এখানে আমি কিন্তু অল্প কিছু পড়াইছি, এখন দেখা যাচ্ছে এর তো আরো অনেক পড়া আছে, এগুলো আস্তে আস্তে হবে, সবগুলো হবে, তার আগে আমাদের এগুলো করতে হবে। তবে একটা জিনিস সবসময় মানে মাথায় রাখবা, যেই ক্লাসটা তুমি আগে করবা ওই ক্লাসটা করার আগে যতটুকু পর্যন্ত করার ইচ্ছা আছে ওইটুকু পর্যন্ত আগে বইয়ের মধ্যে রিডিং করবা, রিডিং করার পর তারপর যদি ক্লাসে যাও দেখবে যে তোমরা সবকিছু বুঝতে পারবা। তো আজকে আমাদের যেগুলো করা হয়েছে এইগুলা যদি ভালোভাবে একটু মাথার মধ্যে গেঁথে নেওয়া যায়, তাহলে দেখা যায় যে আমাদের যে পড়াশোনা আছে না, পড়াশোনার ধাপটা অনেকটাই সহজ হয়ে যায়।